গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি আগের থেকে খানিকটা ভালো আছি। তো আজকে হচ্ছে 19শে জুলাই, শনিবার। বাজে এখন ওই সকাল 11:30টার মতো বেজে গেছে আর কি। সকালের টুকটাক কাজকর্ম তো সারা হয়েছে, চা বিস্কুটও খাওয়া হয়েছে। তো যাই হোক, এখন আজকে দুপুরে রান্নাবান্না করতে এসেছি। রান্নাবান্না তো রান্নাঘর থেকে তো ছুটি আমার সেই অনেক দিন হয়ে গেল। রান্নাবান্না বলতে সিদ্ধ থেকে আজকে একটু ভাজায় এসেছি আর কি। ফ্রিজে সবজি টবজি সমস্ত কিছুই রয়েছে, কিন্তু সবজি কুটে মশলা বেটে আর রান্না করার মতো পরিস্থিতি আমার নেই। তাই জন্য একটু আলু কাটছি, আলু ভাজা করব আর ডাল করব। তো এই দিয়েই আজকে চালাবো। সিদ্ধ ভাত থেকে একটু প্রমোশন হয়েছে আর কি আজকে। যদি সুস্থ থাকি না, সেই অবস্থায় যদি একবেলা কিংবা একদিন রান্নাঘর থেকে ছুটি পাই, তাহলে ওটা ভীষণ আনন্দের হয়। কিন্তু এরকম অসুস্থ থেকে একবেলা একদিন কেন, 3 দিন 4 দিন যতদিনই ছুটি পাই না কেন, একদমই ভালো লাগে না। এই ছুটিটা ছুটি বলেই মনে হয় না। মনে হয় কতক্ষণে সুস্থ হব আর কাজবাজ শুরু করব। আর ভালো লাগছে না, বিশ্বাস করো। অনেক দিন ধরে বিছানায় শুয়ে রয়েছি শুয়ে শুয়ে পিঠ কোমর ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু দুর্বলতাটা যেন কিছুতেই কাটছে না। আর আমাকে দেখো, বুঝতেই পারছো, পেছনে নাইটি ভিজে গেছে। আমি এতটাই পরিমাণে ঘেমে যাই। এই জ্বরটা হওয়ার পর থেকে যেন মনে হচ্ছে আরও বেশি ঘেমে যাচ্ছি। কাজ কিন্তু তেমন কিছুই করছি না, কিন্তু ঘেমে ভিজে যাচ্ছি। যাই হোক, এই কোনো রকম একটু ডাল ভাত আলু ভাজা একটু শুয়ে করছি, করে গিয়ে যাবো স্নান করতে। স্নান টান করে ফ্রেশ হলাম, বেশ ভালো লাগছে, শরীরটা অনেকটা ঝরঝরে লাগছে। যাক, আজকে তবু একটু সিদ্ধ থেকে ভাজাভুজিতে এসছি। এখানে তাতানি খেতে বসেছে, আলাম তুই খেয়ে নে। আমি স্নান করতে গেছি, ও নিজের মতো নিজে খেয়ে নিয়েছে, আমি একটু পরে খাবো। আর শরীরটা কালকের থেকে আজকে একটু ভালো লাগছে, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে মনে হচ্ছে কি কতক্ষণে গিয়ে একটু শুনে শোবো, আবার একটু শুচ্ছি, আবার একটু কাজ করছি। এরকমভাবেই আজকে যেটুকু করলাম। আশা করছি কাল থেকে পুরো ফুল ফোর্সে করতে পারবো। না, রান্নাবান্নাটা অন্য কিছু হয়তো বা স্কিপ করবো, কিন্তু রান্নাবান্নাটা তো করতেই হবে। আর কদিন। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, পরের দিন। আর এইসব শরীর টরীর খারাপের চক্করে কি ডেট কি বার কিছু ভুলে গেছে। আজকে কী বার মম? রবিবার। তারিখ কত? 20 তারিখ। হ্যাঁ, আজকে 20 তারিখ, রবিবার। সকাল হচ্ছে এখন 10:30 বাজে। আজকে সকালবেলা 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। টের পেয়েছি অনেকবার, ইচ্ছে করেই উঠিনি যে না একটু রেস্ট করে উঠি। কালকে সারাদিন সারা সন্ধ্যা আমি পুরো শুয়েছিলাম না, বারবার একটা করে কাজ করে আসছে, আবার শুচ্ছে। এরকমই করেছি, আর ইচ্ছা করেই করেছি। কাজ বলতে কি, ধরো ফ্যান ভাত বসিয়েছে, সে ভাতটাকে উপর দিয়ে আবার শুতে গেল, আবার এসে আবার আলুটাকে বসে আবার শুতে গেল, এরকম করছে। প্রথম কথা এরকমই মনে হচ্ছিল যে খালি শুয়ে থাকি। বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করলেই না দুর্বল লাগছে। তবে হ্যাঁ, জ্বর ঠর আর আসেনি, আর শরীরটাও একটু দুর্বলই লাগছিল। আজকেও যে পুরো ফিট অ্যান্ড ফাইন তা নয়, তবে আগের থেকে অনেকটা ভালো, 70% আমার ভালো আছে। তো ইচ্ছা করেই কালকে শুয়ে কাটিয়েছিলাম, যাতে আজকে থেকে একটু কাজকর্ম করতে পারি। তো সকালবেলা 8:30টার সময় উঠে মোটামুটি কাজকর্ম কমপ্লিট করেছি, করে চা বিস্কুট খেয়েছি। আমি এখন অবধি কিছু খাইনি। ও একটু ভাত খেলো আলু সেদ্ধ দিয়ে, আর পূজারও কাজকর্ম করে বেরিয়ে গেল। এই তো এবার একটু বসলাম, হলাম না আগের দিনের কিচ্ছু ভিডিও করিনি, ভিডিওটা তো শেষ করতে হবে। ও হ্যাঁ, আরেকটা ভালো খবর, সেটা হচ্ছে আমি যে চশমাটা বানাতে দিয়েছিলাম না লেন্স কার্টে, তো সেটা কালকে ডেলিভারি হয়েছে। ইন্দ্রর ফোনে তরশুদিন মেসেজ এসেছিলো। তো আর চুলের অবস্থা দেখো না, এই যে সাদা বেরিয়ে গেছে, আইব্রো হয়ে গেছে, আইব্রো উঠে গেছে, আইব্রো করতে হবে, কালার করতে হবে। আর শ্যাম্পু, সে মনে আছে মাম কবে থেকে আমি বলছি? ও হ্যাঁ, আগের সপ্তাহ সোমবার থেকে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। শ্যাম্পু করবো করে করা হলো না। এখন তো শরীর খারাপে পড়ে গেলাম, অস্বস্তি লাগছে আমার মাথাটাকে নিয়ে, আমার নিজে দেখতে ইচ্ছা করছে না। হ্যাঁ, তো চশমাটা কালকে ইন্দ্র গিয়ে ডেলিভারি নিয়ে এসছে। তো দেখা যাক, একটু অসুবিধাই হচ্ছিল আমার, কাছের জিনিস দেখতে না অসুবিধা হচ্ছিল। ফোন যখন দূর দেখছিল, ফোন তখন এরকম ভাবে দেখছিল, এরকম করতে করতে, এত দূর থেকে দেখতে হতো, চোখ পিটপিট করে। আর আমার না এই চশমাটার প্রতি টান, ইচ্ছা, স্বপ্ন যাই বলো, ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে, 5-6-এ পড়ি, তখন থেকেই আমার চশমার প্রতি একটা টান, যে আমার চশমা হবে। দেখি অনেকেই আমার বয়সী অনেক মেয়েরা ছেলেরা চশমা পরছে,
আমার বলছে আমার কেন চোখ খারাপ হয় না, মানে আমি এরকম আমার কেন চোখ খারাপ হয় না, আমার কেন চোখ খারাপ হয় না, আমিও চশমা পরবো। কি বোকা বলে চোখ খারাপ হয়। তখন তো বুঝতাম না, সবার চোখ খারাপ হয়, আমার কেন চোখ খারাপ হয়। আমার এটা আগে মনে হতো, বলতাম না তো যে চশমা পরতে ইচ্ছা করে, কিন্তু এখন আর অত ভালো না, মোট কথা এখন আর ইচ্ছা করে না। তো সেই স্বপ্ন ইচ্ছে আজকে এই 40 বছর পর দেখবে, দুদিন পরবে তো তারপরে চোখ ব্যথা করে ভালো লাগবে না, কানের মধ্যে গুজে থাকবে, ব্যথা করবে, দেখবে। তো অনেকেরই দেখেছি আমার থেকেও অল্প বয়সে চশমা নিয়েছে, একদম ছোটবেলা থেকেও চশমা অনেকে পরে। সে তো কোলে 2 বছর বয়স 3 বছর বয়স তখনও চশমা হ্যাঁ গলা দিয়ে পরে। আবার এমনও আছে 25, 26, 30 বছর বয়স থেকেই অনেকে চশমা পরে, কিন্তু আমার এখন এই বয়সে এসে আমার এখন চশমার প্রয়োজন পড়েছে। যাই হোক, এটা হচ্ছে বয়সজনিত, যেখানে দেখাতে গেছি ওরা নিজেরাই বলছে হ্যাঁ আফটার 40 এই প্রবলেমটা হবেই। তো যাই হোক, স্বাভাবিকভাবেই আবার চশমা এখন আপাতত এসছে। এই তো এরকম বক্স, হ্যাঁ এই যে প্রথমে এটা করে, আর কিছু আছে ভেতরে? এটা কি? ও বিল কিছু না আটকে যাচ্ছে। ব্যাগটা বেশ ভালো। চশমাটা না না আমি কি করে দেখবো? জন জ্যাকবস ফ্রেমটা পছন্দ করেছি, বয়স্কদের মতন চশমার কালারটা। না না এটাই ঠিক আছে, চলো পরে দেখি এটা। আমি চলে গেলাম। যা ভালো। এই যে কেমন লাগে দেখি। এ মাম কি দেখ, বুড়ি বুড়ি লাগছে তো আমাকে। ই বাবা, একই দাদা পুরো চুল পাকা, যেই গয়নাটা ছোট থেকে পরার ইচ্ছা হলো সেটা এখন আফটার 40 এই আমার কপালে জুটেছে আর কি গয়না, এই বয়সের নতুন গয়না। ঠিক আছে, তো সবসময় পরবো কিনা জানি না, তবে এইসব ভিডিও এডিট কিংবা এইসব লেখাপড়া করার জন্য চশমাটা আমাকে এখন পরতেই হবে। আর একটু বাবা কেমন অস্বস্তি লাগছে, এটাই ঠিক আছে। একটু কমেন্টের একটা রিপ্লাই দিই। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, যেটা আমি না বললেই না, মানে বলতেই হলো, যে 3 দিন ধরে নাকি তুমি আক্কেল দাঁতের যন্ত্রণায় ভুগছো কিন্তু ডাক্তার দেখাচ্ছ না। অবশ্যই ডাক্তার দেখাও। আমি এই আক্কেল দাঁত নিয়ে ভুগেছি, ওরে বাপরে বাপ মারাত্মক যন্ত্রণা হয়, পুরো মাথা কান গলা নিয়ে পুরো ব্যথা হয়, সহ্য করা যায় না। 2-3 দিন আমিও ভুগেছি, তারপর ডাক্তার দেখানোর পর ওই আক্কেল দাঁতটা তুলতে হয়েছে। যত চেষ্টা করো তাড়াতাড়ি আক্কেল দাঁত তুলে ফেলার, যতদিন না তুলবে তোমাকে এরকম মাঝে মাঝেই ব্যথায় ভুগতে হবে। হয়তো 3-4 দিন হবে, আবার একটু কমবে, আবার 1 মাস খানেক বাদে আবার ব্যথা শুরু হবে। কাজেই ওটার একমাত্র সলিউশন আক্কেল দাঁত তুলে ফেলা। আমি এখন জানি না, আমি আমারটা দিয়ে বলছি, আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, তবে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করো। এই আক্কেল দাঁতের সমস্যা বিশাল সমস্যা, আর প্রচণ্ড যন্ত্রণা হয়, সহ্য করা যায় না। কাজেই অবশ্যই ডাক্তার দেখো, আর ডাক্তার যদি বলে তুলে ফেলার তো অবশ্যই তুলে ফেলো। আমিও তুলেছি, আমারটা একটু ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল, নর্মাল দাঁতের মতো ওঠেনি, অন্য দিক থেকে উঠেছে, কাজেই আমাকে 2খানা দাঁত তুলতে হয়েছে। ওই একটা আক্কেল দাঁত উঠে গিয়ে আরেকটা দাঁতকে নষ্ট করে দিয়েছিল, 2টো দাঁতকে আমার তুলতে হয়েছিল। যাই হোক, এটা নিয়ে আর বসে থেকো না, খুব তাড়াতাড়ি আক্কেল দাঁতটা তুলে ফেলার চেষ্টা করো, আর তার আগে অবশ্যই ডাক্তার দেখি। আরেকজন কমেন্ট করেছো, দিদি আমি ব্যারাকপুরে নতুন এসেছি, কিছু চিনি না, তোমার ব্লগ দেখে আস্তে আস্তে চেনার চেষ্টা করছি, তুমি যে ঘিটা নিলে সেটা কোথা থেকে নিয়েছো? তো আমরা যে ঘিটা নিই আমরা ওই মিষ্টির দোকান থেকে নিই, আর সেটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে ডান দিকে পড়বে আর কি দোকানটা, আর আসতে বাঁ দিকে পড়বে। মন্টু ঘোষের, পুরনো মন্টু ঘোষের দোকান, ওখানে বললে সবাই চিনতে পারবে। মিষ্টির দোকান খুব যে বড় সড়ো না, ওই দোকানটা বহু পুরনো, খুব সেল, কিন্তু ওরকমভাবেই রেখেছে, মানে আদি ব্যাপারটা বজায় রেখেছে আর কি। তো ওইখান থেকেই ঘিটা আনি, বেশ ভালো ঘি। ঠিক আছে, ব্যারাকপুর 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে ডান দিকে পড়বে দোকানটা। আরেকজন কমেন্ট করেছো, দিদি তোমার চিমনি সার্ভিস, তোমাদের ওখানে ফুল সার্ভিস কত নেয় আর হাফ সার্ভিস কত নেয়? আমাদের এখানে ফুল সার্ভিস, আমি গত বছর পর্যন্ত যেটা দেখেছি, ফুল সার্ভিস করতে 500 টাকা নেয়, মানে পুরো চিমনি নামিয়ে পুরো পরিষ্কার করে দেবে, ওয়াল টোয়াল সমস্ত কিছু। আর চিমনি খুলবে না, আমি যেভাবে পরিষ্কার করলাম সেইভাবে পরিষ্কার করে দেবে, কোনো রকম 350 টাকা নেবে। একজন আমাকে কমেন্ট করেছো সুজাতা চক্রবর্তী নামে, যে শরীর যখন খারাপ তাহলে ভিডিও করতেই হবে। একটা কথা বলি, আমি না একটু কাজের দিক থেকে, আমার নিজের কাজের দিক থেকে না প্রচণ্ড মানে কি বলবো মনোযোগী আর কি। আমি যেই কাজটা করি সেই কাজটা খুব মনোযোগের সাথে করি আর কি। এখন না হয় আমি ইউটিউবে ভিডিও করছি, আগে যখন আমি অফিসে চাকরি করতাম আমার অ্যাবসেন্ট জিনিসটা খুবই কম থাকতো না বললেই চলে।
যার জন্য আমি অনেক ফেসিলিটি পেতাম। যেহেতু আমার ছুটিটা একদমই কম করতাম, অনেকেই দেখতাম আজ শরীর খারাপ যাবো না, কাল ঘুরতে গেছি যাবো না, পরশু অতিথি এসছে যাবো না, তরশু এই যাবো না, কিন্তু আমার কোনো রকম এক্সকিউজ থাকতো না। আমি কীরকম করতাম, যদি মেয়েকে নিয়ে ডাক্তার দেখানোর মতো বলতাম ডাক্তার দেখিয়ে একটু পরে আসবো, এরকম বলতাম। কিংবা মাঝখানে অফিসে ঢুকেছি, মাঝখানে বেরোতাম যে আমি একটু মেয়েকে ডাক্তার দেখিয়ে আসছি, আবার ঢুকতাম। কিংবা রাত্রে বলতাম যে আমার একটু কাজ আছে, একটু তাড়াতাড়ি বেরোবো, কিংবা আমার একটু কাজ আছে দেরিতে আসবো, কিংবা মাঝখানে আমি একটু বেরোবো, আমার কাজটা মিটিয়ে আসবো, এরকম করতাম। কিন্তু আমি কখনো পুরো দিন ওই একটুখানি কাজের জন্য পুরো সারাটা দিন আমি কখনো ছুটি নিতাম না। আমার এই গুডউইলটা অফিসে ছিল, যার জন্যই আমার অফিসে আমার একটা ভালো নামডাক ছিল আর কি। কাজেই আমি যেই কাজটাই না করি না, আমি খুব মনোযোগের সাথে করার চেষ্টা করি। আগে যখন আমি টিউশনি করতাম, এটা গেলো অফিসের কথা, আগে যখন আমি টিউশনি করতাম তখনও আমার ছুটি নামক জিনিসটা আমার ডিকশনারিতে ছিল না। যদিও বা কোনো কারণে হ্যাঁ, মানুষের তো অসুবিধা থাকেই, শরীর খারাপ থাকে, এই থাকে, আমি না সেটাকে কাউন্ট করে রাখতাম যে আমি কদিন ছুটি করলাম। আমি সেটা ছুটির দিন, যেটা রবিবার থাকে একটা দিন ছুটি করতাম, ছুটির দিন আমি সেগুলো পড়িয়ে মেকআপ করে দিতাম। আমার কোনো গার্জিয়ান বলতে পারবে না যে পূর্ণিমা ছুটি করছে, কামাই করছে, একদিনও না। করতাম, আজকে অসুবিধা, কালকে ঘুরতে যাব, কিংবা বাড়িতে লোকজন আসবে, কিংবা থাকবো না, কিংবা ওই করবো না, ছুটি করতাম, অনেক ছুটি করতাম। কিন্তু সেগুলো আমি ছুটির দিন মানে অন্য দিন আবার ঠিক পরিয়ে মেকআপ করে দিতাম, আমার এক্সট্রা কোনো ছুটি থাকতো না। কাজে আমি যেই কাজটাই করি না, আমি সেটাই এইভাবেই করার চেষ্টা করি। আজকে না হয় ইউটিউবে আমি সব জায়গাতেই করার চেষ্টা করি। আজকে আমি যদি অফিসে ছুটি করতাম, আমি কিন্তু আমার স্যালারি ঠিক পেয়ে যেতাম, কিন্তু করতাম না। এটা আমার নিজস্ব নীতি বলতে পারো। টিউশনের ক্ষেত্রেও তাই, আমি কিন্তু টিউশনের টাকাটা পুরোটাই পেয়ে যাব। এক আধ দিন, দুদিন, 3 দিন তো অনেকেই ছুটি করে, কিন্তু আমি করতাম না। কাজেই আর এখানে তো ইউটিউবের ব্যাপার তো সম্পূর্ণ আলাদা, বাড়িতে বসে বসে করছি, যেটুকুই আপডেট হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কাজ যদি একদিন বন্ধ চলে যায় না, আমার একদমই ভালো লাগে না, পাগল লাগে, শরীর খারাপের থেকেও আরও যেন বেশি শরীর খারাপ হয়ে যাবে। কাজেই কাজের দিকটা আমি কখনোই ছুটি জিনিসটা আমি একদমই পছন্দ করি না। আমি যদি শরীর খারাপ নিয়েও উঠে ভাত বসাতে পারছি, সিদ্ধ ভাত মেখে খেতে পাচ্ছি, স্নান করতে পারছি, জামা কাপড় কাচতে দিতে পারছি, তাহলে এত কাজ যদি আমি করতে পারি টুকটাক, তাহলে আমি ক্যামেরাটা তুলতে পারবো না কেন? হ্যাঁ, যেদিন দেখবো যে একেবারে বিছানায় শুয়ে রয়েছি, ঠাকুর না করুক ওঠার ক্ষমতা নেই, সেদিন হয়তো বন্ধ যাবে, জানি না। তবে চেষ্টা করব না, কারণ আমি কাজের দিকটা কখনোই বন্ধ করতে চাই না। সে যেই কাজই হোক না কেন, যেই কাজই আমার দায়িত্বে আসবে সেই কাজটা আমি ঠিকঠাক মতো করার চেষ্টা করি, বন্ধ না করারই চেষ্টা করি। আচ্ছা, রিয়া হোসেন কমেন্ট করেছো, দিদি তুমি যে এগ বয়লারটা পেয়েছো সেটা কি কোম্পানিকে ফেরত দিতে হয়েছে? না, ফেরত দিতে হয়নি, আমার কাছেই রয়েছে। কিন্তু ওই যে বললাম, ওখানে 8টা এগ বয়েল করার জায়গা আছে, আমার ওই রোজকার 1টা 2টো করার জন্য আমি আর এগ বয়লারটা নামাই না। এখানে তো থাকে না, অন্য জায়গায় তুলে রাখা আছে, তো আবার ওখান থেকে নামাবো, আবার ফিট করব, লাগাবো, আবার রাখবো, ওই করে তাও আবার 1টা 2টো ডিমের সেদ্ধ করার জন্য ওটা আর নামাই না, ওটা আমার কাছেই আছে, ওটা ফেরত দেওয়া হয়নি, মানে ফেরত দিতে হয় না আর কি। আচ্ছা, কাকুলি নামে একজন কমেন্ট করেছো, তাতানকে একটা রেনকোট কিনে দাও। তাতানের রেনকোট আছে, আমার রেনকোট আছে, কিন্তু আমরা কেউই, আমি তো আগে রেনকোট যখন তাতানকে স্কুল থেকে আনতে যেতাম, এরকম বৃষ্টি পড়লে আমি রেনকোট পরতাম, তাতানকেও রেনকোট পরিয়ে আনতাম, তাতানেরও আছে আমারও আছে। কিন্তু ওই যে বড় হয়েছে না, বেশি পাকা, বৃষ্টিতে ভিজবে, ইচ্ছা করেই তো ভিজবে, তাহলে তুমি রেনকোটটা দেবে কিসের জন্য? ছাতাই খুলতে চায় না, তো রেনকোট তো দূরের কথা। কাজে রেনকোট আছে, আমাদের দুজনেরই আছে, কিন্তু রেনকোট তো পরতেই চায় না। আর এখন যদি একটু শিক্ষা হয়ে থাকে তাহলে ছাতা ইউজ করবে। আচ্ছা, আজকে লাস্ট কমেন্ট মিষ্টি চৌধুরী নামে কমেন্ট করেছো, দিদি তোমাদের যে লাল গাড়িটা আছে সেটা কত ট্যাক্স দিতে হয়, আর গাড়ি কেনা ছাড়া আর কি খরচ আছে? একটা গাড়ি কেনা মানে হাতি পোষার সমান বলতে পারো। কোথাও যাওয়া মানে গাড়ি তেল ভরতে হয়, যদি কোথাও দূরে মানে লং ট্যুরে যাই, যে অনেক ঘন্টা কার চলবে, সেক্ষেত্রে পুরো সার্ভিসিং করিয়ে নিয়ে যেতে হয়, গাড়ি চেক আপ করিয়ে, যাতে রাস্তাঘাটে কোনো রকম বিপদ না হয় আর কি। মনে করো দীঘা গেলাম, মায়াপুর গেলাম, মানে অনেক দূর লম্বা ট্যুরের জন্য, তো সেই ক্ষেত্রে গাড়ি কিন্তু ফুল সার্ভিস করিয়ে নিয়ে যেতে হয়, যে গাড়ি পুরো ওকে আছে নাকি, সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি। তো সেই সার্ভিসিং করতেও কিন্তু বেশ ভালো একটা খরচা আছে, আমার ঠিক মনে নেই, তবু আমি আন্দাজে বলছি মোটামুটি 2-3 হাজার এরকম তো হবেই, আমি শিওর না, আন্দাজে বলছি, এটা ও করায় তো ও জানে সার্ভিসিং। আবার লং ট্যুর থেকে যখন ফিরবে, ফেরার পরেও গাড়ি পুরো সার্ভিসিং করতে হয়, কারণ গাড়ির অবস্থা পুরো খারাপ হয়ে যায়, ধুলো বালি হেনা দানা নোংরা।
আসার পরেও পুরো ফুল সার্ভিস করিয়ে গাড়ি ওকে আছে নাকি, সব ঠিকঠাক আছে নাকি করিয়ে তারপর গ্যারেজে তুলতে হয়। তো এই একটা খরচা। দ্বিতীয় হচ্ছে ট্যাক্স হচ্ছে 5 বছর পর পর, একটা লাইফ টাইম ট্যাক্সও হয়, সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই, তবে 5 বছর পর পর ট্যাক্সটাই আমরা দিচ্ছি। একবার দিয়েছি, সেটা হচ্ছে প্রায় 30,000-এর কাছাকাছি অ্যাপ্রক্স 5 বছর পর পর। আর প্রত্যেক বছর তো ইন্স্যুরেন্স আর পলিউশন তো রয়েইছে, এই দুটো তো রয়েইছে প্রত্যেক বছর, ওটার একটা খরচা, ওটাও মোটামুটি 1,000-1,500-এর 2 এরকম খরচা প্রত্যেক বছর। আর এছাড়া টুকটাক গাড়ির আজকে এই প্রবলেম, আজকে ওই প্রবলেম, সেই প্রবলেম, এগুলো তো লেগেই থাকে, কখনো হয় কখনো হয় না। মানে মোটামুটি বললামই, গাড়ি থাকা মানে একটা, শুধু গাড়ি কিনে নিলাম, কিনে রেখে দিলাম গ্যারেজে তা নয়, আগে পিছনে অনেক খরচাই থাকে। আশা করছি তোমাদের কিছু কমেন্টের আমি উত্তর দিতে পারলাম। আর আজকে একটু কথাও বলতে পারছি, আর টুকটাক কাজকর্মও করেছি। আজকে রান্নাবান্নাও করবো। ইন্দ্র বাজারে গেছে, ও আজকে আর বেরোবে না বলছে। আর আমার নতুন গয়না তোমাদের কেমন লাগলো বলো। ফ্রেমটা তো পছন্দ করেছি, কিন্তু কেমন হলো আমি জানি না। আসলে আমার মুখটা তো ছোট, এর আগে যে ফ্রেমগুলো দেখাচ্ছিল ওগুলো সব বড় বড় ফ্রেম, আমার মুখে মানাচ্ছিল না। এইটা একমাত্র আমার কাছে মনে হলো যে না, ঠিকঠাক আছে। তো দেখা যাক কেমন লাগছে বলো। তো চলো, এরপর থেকে নেক্সট ব্লগটা শুরু করতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল অ্যান্ড টাটা।